হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্রাভেলগ। আমি এই মুহূর্তে আছি গ্যাংটকে, আমার হোটেল স্প্যারো জুনিপার ট্রিয়ের সামনে, এবং আজকে আমরা ঘুরতে যাব নাথুলা, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। আমাদের গাড়ি এসে গেছে, আমরা বেরিয়ে যাব। তো চলুন, যেতে যেতে অনেক কথা হবে। ঠিক 8:45 আমরা রওনা দিলাম নাথুলার উদ্দেশ্যে। আমরা সবার আগে নাথুলা যাব এবং ফেরার পথে বাবা মন্দির এবং একদম শেষে ছাঙ্গু লেক করবো। এটাই আজকে ট্যুর প্ল্যান। নাথুলার দূরত্ব গ্যাংটক থেকে 59 কিলোমিটার এবং নাথুলার অল্টিটিউড কিন্তু 14,200 ফিট। নাথুলার বর্তমান টেম্পারেচার আমি যেটা গুগল সার্চ করে দেখলাম 0 ডিগ্রি। তো পর্যাপ্ত গরম পোশাক আমরা সাথে নিয়ে নিয়েছি। দেখা যাক উপরে কেমন ওয়েদার পাই। থার্ড মাইল চেকপোস্টে পারমিট দেখিয়ে আমরা এগিয়ে চলেছি। যত উপরে উঠছি টেম্পারেচার কিন্তু ধীরে ধীরে কমছে এবং রাস্তাটা খুব সুন্দর। চারদিকে প্রচুর মেঘ, মনে হচ্ছে মেঘের চাদরের উপর দিয়ে আমাদের গাড়ি চলছে, দারুণ লাগছে। আর প্রসঙ্গত একটা কথা বলে রাখি, রাস্তা কিন্তু দুর্দান্ত। আমরা এই জুন মাসে এসছি ভরা বর্ষায়, তাও রাস্তায় একটাও গর্ত কিচ্ছু নেই, একদম স্মুথ রাস্তা, মাখনের মতো রাস্তা। এই রাস্তা দিয়ে আমি আগেও দুবার ছাঙ্গু বাবা মন্দির গেছি, তবে যতবারই যাই না কেন এই রাস্তা মন মুগ্ধ করে দেয়। অপূর্ব সুন্দর রাস্তা, আর পরিবেশও আজকে খুব সুন্দর। আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি। কখনো মেঘ, কখনো রোদ্দুর, বৃষ্টি হচ্ছে না, যেটা উপরই পাও না। এরকম ওয়েদার যেন সারাদিন থাকে, ফিঙ্গার ক্রসড। এরকম ওয়েদার থাকলে সোনায় সোহাগা, দিনটা দারুণ কাটবে। ছাঙ্গু লেককে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি নাথুলার দিকে। ছাঙ্গু লেক থেকে নাথুলার দূরত্ব 14 কিলোমিটার। অপূর্ব সুন্দর এই রাস্তা, পুরো রাস্তাটাই গ্যাংটক থেকে নাথুলা দুর্দান্ত, চোখ ফেরানো যাচ্ছে না, অপূর্ব লাগছে। নাথুলা পাসের কিন্তু ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আজ থেকে 1000 বছর আগে এই রাস্তা দিয়ে প্রথম ভারতে সিল্কের আগমন ঘটেছিল। ইন্ডিয়া এবং চায়নার প্রাচীনতম ট্রেড রুট এই নাথুলা পাস। এই রাস্তা দিয়েই একসময় ভারতে এসেছিলেন বিখ্যাত পরিব্রাজক ফা হিয়েন এবং হিউয়েনসাং। কত ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই নাথুলা পাস। সেই নাথুলা পাস আমরা দেখতে যাচ্ছি। ইতিহাস যাদের ভালো লাগে, এই জায়গা তাদের এক্সাইটেড করবেই। ভারত এবং চীন যুদ্ধের আগে পর্যন্ত কিন্তু এই রাস্তা দিয়ে ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল, কিন্তু যুদ্ধের পর এই রুট বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে যখন অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন একবার এই রুট চালু হয়েছিল, কিন্তু বর্তমানে এই রুট দিয়ে আর বাণিজ্যিক আদান প্রদান চলে না।
এই রুট এখন একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। আমরা প্রায় নাথুলা পাস পৌঁছে গেছি, আর মাত্র 2 কিলোমিটার মতো পথ বাকি। হাই অল্টিটিউড হওয়ায় এখানে কিন্তু কোনো বৃক্ষ জাতীয় উদ্ভিদ নেই। কিছু ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ অবশ্যই আছে, তবে বেশিরভাগটাই রুক্ষ শুষ্ক পাথুরে জমি। পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম গন্তব্য নাথুলা পাসে। এখানে বিরাট বড় পার্কিং, তো আমাদের পার্কিং স্লটে গাড়ি রেখে এগিয়ে যেতে হবে। তবে চিন্তার যেটা বিষয় হলো, আকাশে কালো মেঘ ঘনীভূত হয়েছে এবং দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আমরা পৌঁছে গেছি নাথুলা পাসে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নাথুলা পাস। ওখানে যাব এবং আপনাদের দেখাবো। তবে এখান থেকে আগে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিই এখান থেকে কেমন লাগছে। নাথুলা পাসের পার্কিং এরিয়াটি বেশ বড়। আজকে প্রচুর গাড়ি এসছে এবং প্রচুর ট্যুরিস্টের আগমন হয়েছে। সামনে যে টিনের শেড দেওয়া রাস্তা, ওই রাস্তা দিয়েই ভারত চীন বর্ডার দেখতে যেতে হবে। এপাশে যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটি ভারতের অন্তর্গত, এবং দূরে যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটি চীনের অন্তর্গত। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। বাঁদিকে যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি চাইনিজ বিল্ডিং, এবং ডান দিকে ইন্ডিয়ান বিল্ডিং যেখানে ভারতের জাতীয় পতাকা উঠছে। আর এপাশে যে লাল বিল্ডিংটি আছে সেটি ভারতের, এবং পিছনের সাদা বিল্ডিংটি চায়নার। ভারত চীন বর্ডারকে কেন্দ্র করে এত সুন্দর একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট আর কোথাও আছে বলে তো আমার জানা নেই। খুব ভাল লাগছে এখানে এসে। দূরে দেখতে পাচ্ছেন চাইনিজ ওয়াচ টাওয়ার, আমি জুম করে দেখাচ্ছি। আর এপাশে যে লাল বিল্ডিংটি, এটাই মুখ্য আকর্ষণ। আমরা ওখানে যাব। আজকে প্রচুর ট্যুরিস্টের আগমন হয়েছে নাথুলা পাসে, এবং আমি অনেককেই দেখছি অক্সিজেন ক্যানের ব্যবহার করতে। এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম, তাই অনেকেই অক্সিজেন ক্যান ইউজ করছেন। এখানে একটি বুদ্ধ মূর্তি আছে, ঠিক তার পাশে আই লাভ নাথুলা লেখা একটি সেলফি পয়েন্ট, এবং আমার সামনে এখন দেখতে পাচ্ছেন একটি ফলক যেখানে লেখা আছে নাথুলা 1440 ফিট। আর সামনের এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এবং ভারত চীন বর্ডার দেখতে যাব। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আমরা টিনের শেড দেওয়া রাস্তা দিয়ে এগিয়ে চলছিলাম ভারত চীন বর্ডার দেখতে, আর হঠাৎ করে এখানে স্নোফল শুরু হয়ে গেল। স্নোফল কিন্তু আমরা এক্সপেক্টও করিনি। এটা আমাদের কাছে একটা দারুণ পাওনা। খুব ভালো লাগছে। এমনি এখানকার তাপমাত্রা এখন হিমাঙ্কের নিচে, তার উপর স্নোফল হচ্ছে, সব মিলিয়ে দুর্দান্ত অনুভূতি। দারুণ লাগছে, দারুণ। আমরা এই মুহূর্তে ইন্ডো চায়না বর্ডারে। সামনে চাইনিজ বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, সেই সাদা বিল্ডিংটি যেটা দূর থেকে দেখিয়েছিলাম। আর এপারে আমার ভারতবর্ষ, আমার মাতৃভূমি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এখন চারদিক মেঘে ঢেকে গেছে, বৃষ্টি আসছে, তাই আমরা তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে উঠি। চলুন। একদম ঠিক সময় নাথুলা দেখে বেরিয়ে গেলাম, বৃষ্টি নেমে গেল। দারুণ লাগলো নাথুলা। এবার আমরা যাব বাবা মন্দিরে। দেখা যাক বাবা মন্দিরে আবহাওয়া কেমন পাই। এখানে তো এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি। তবে পাহাড়ের বৃষ্টির কোনো স্থিরতা নেই, এই বৃষ্টি তো এই রোদ্দুর। বৃষ্টির সাথে সাথে স্নোফলও হচ্ছে। আমাদের গাড়ির কাছে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু বরফ পড়ছে এবং সেটা ওয়াইপার দিয়ে মুছে যাচ্ছে। হয়তো ভিডিও ততটা ভালো আসছে না, তা আমি দেখানোর চেষ্টা করছি। আমরা প্রায় পৌঁছে গেছি নিউ বাবা মন্দিরে। ভারত মাতার বীর সন্তান বাবা হরভজন সিংজির স্মৃতির উদ্দেশ্যে পূর্ব সিকিমে 2টি মন্দির আছে। পুরনো মন্দিরটি ওল্ড সিল্ক রুটে পড়ে, এবং আমরা যেটি এখন দেখতে যাচ্ছি এটি নিউ বাবা মন্দির। নাথুলা পাস দেখে আমরা এসে পৌঁছেছি নিউ বাবা মন্দিরে। আমার পিছনে মন্দির। আমি মন্দিরে যাব এবং আপনাদের মন্দির ঘুরিয়ে দেখাবো। এই নিউ বাবা মন্দিরটি কিন্তু ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। শুধু এই মন্দিরটি না, ওল্ড বাবা মন্দিরটিও কিন্তু ভারতীয় সেনাবাহিনী দ্বারাই পরিচালিত হয়। চলুন ভিতরে প্রবেশ করি এবং মন্দির দেখি। প্রথমেই বাবা হরভজন সিংজির যে বিগ্রহটি এই মন্দিরে আছে সেটি দর্শন করে আসি। দেখতে পাচ্ছেন বাবা হরভজন সিংজির পিতলের তৈরি বিগ্রহ। বিগ্রহটি খুব সুন্দর। এদিকে সেনাবাহিনী কর্তৃক মন্দিরের প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং ভক্তরা লাইন দিয়ে সেই প্রসাদ নিচ্ছেন।
বাবা হরভজন সিংজি সম্পর্কিত কিছু অলৌকিক গল্প কিন্তু এখানে লোকমুখে প্রচলিত। তো সেই গল্পগুলো আমি আর আপনাদের সামনে তুলে ধরলাম না, অনেকেই সেগুলো জানেন। আর যারা জানেন না তাদের জন্য আমি উপরের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওল্ড বাবা মন্দিরের ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা সেই গল্পগুলো শুনে নিতে পারেন এবং ওল্ড বাবা মন্দিরটিও দেখে নিতে পারেন। সামনে লিভিং রুম, যেখানে বাবা হরভজন সিংজির কিছু পোশাক রাখা আছে, আর ঠিক পাশে অফিস রুম। মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। নিউ বাবা মন্দিরে বাবার মূর্তি দর্শন করে বেরোলাম এবং প্রসাদ নিলাম। নিউ বাবা মন্দিরের অপোজিটে একটি মহাদেব মন্দির আছে, তো অনেক সিঁড়ি চড়তে হয়, সেখানে যাব না। আমি এখান থেকেই ক্যামেরা ঘুরিয়ে আপনাদের সেই মহাদেব মন্দিরটি দেখিয়ে দিচ্ছি। এবং সেই মহাদেবের মন্দিরের পাশ দিয়ে কিন্তু একটি ঝর্ণা নেমে এসেছে, দুর্দান্ত লাগে এখান থেকে মহাদেব মন্দিরটি দেখতে। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বাবা মন্দির, এবং আমি এবার ক্যামেরা ঘুরিয়ে আপনাদের মহাদেব মন্দিরটি দেখাচ্ছি। ওই যে দূরে মহাদেব মন্দির, আমি জুম করে দেখাবো। আর বাবা মন্দিরের ঠিক উল্টো দিকে একটি সুভেনিয়ার শপ আছে এবং একটি ক্যাফে আছে। এটি সুভেনিয়ার শপ এবং ঠিক এর পাশে ওটি ক্যাফে। ক্যাফেটির নাম ক্যাফে 13K। এখানকার অল্টিটিউড 13,000 ফিট, সেই থেকে এই ক্যাফের নাম ক্যাফে 13K। এবার আপনাদের জুম করে মহাদেব মন্দিরটি দেখাই। শ্বেত শুভ্র মহাদেবের মূর্তি, অপূর্ব লাগছে, আর ঠিক পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, দুর্দান্ত। মহাদেব মন্দিরটি কাছে গিয়ে দেখার ইচ্ছে ছিল, তবে যেহেতু বৃষ্টি ভেজে তাই রুশ্মিকে নিয়ে অতগুলো সিঁড়ি চড়ার রিস্ক আমরা নিলাম না। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং আমরা পরবর্তী গন্তব্য ছাঙ্গু লেকের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। ছাঙ্গু লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফিট উচ্চতায় অবস্থিত। এটি পূর্ব সিকিমের একটি অত্যন্ত আকর্ষণীয় টুরিস্ট স্পট। 836 মিটার লম্বা এবং 427 মিটার চওড়া এই ছাঙ্গু লেক, যার ডেপথ, অ্যাভারেজ ডেপথ 15 ফিট এবং ম্যাক্সিমাম ডেপথ 49 ফিট। বৃষ্টিটা থেমেছে এবং মেঘটাও অনেকটাই কমেছে, যদিও মেঘ আছে। আমরা এগিয়ে চলেছি এই রুটের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট ছাঙ্গু লেকের দিকে। ছাঙ্গু লেকের রোপওয়ে আছে, আমাদের রোপওয়ে চড়ার পরিকল্পনা আছে। ছাঙ্গু লেকে কিন্তু প্রচুর ট্যুরিস্টের আগমন হয়। অনেকে হয়তো নাথুলা আসে না, বাবা মন্দির আসে না, কিন্তু ছাঙ্গু লেক অবশ্যই আসে। আমরা এসে পৌঁছেছি ছাঙ্গু লেকে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের রোপওয়ে চড়ার ইচ্ছে আছে, জানি না রোপওয়ে চালু আছে কিনা। আমার পিছনে ছাঙ্গু লেক, আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাবো, এবং উপরে রোপওয়ে সার্ভিস অ্যাভেলেবেল। তো চলুন উপরে যাই, যদি রোপওয়ে চালু থাকে তবে রোপওয়ে চড়বো। প্রথমে ছাঙ্গু লেকটা আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর রোপওয়ে চড়তে যাব। দেখতে পাচ্ছেন ছাঙ্গু লেক প্রচণ্ড মেঘ করে এসেছে, ভিজিবিলিটি একদম নেই বললেই চলে, দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। আর উপরে রোপওয়ে সার্ভিস মেঘে ঢেকে গেছে। তো চলুন গিয়ে দেখি রোপওয়ে চালু আছে কি না। রোপওয়ে যদি চালু থাকে রোপওয়ে চড়বো। এই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে রোপওয়ের দিকে। বেশ ভালোই কিন্তু বৃষ্টি নামছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে, তাই তাড়াতাড়ি শেডের তলায় চলে যাই। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,313 ফুট উচ্চতায় অবস্থিত এই ছাঙ্গু লেক, ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা এগিয়ে চলেছি রোপওয়ে কাউন্টারের দিকে। জানি না বৃষ্টিতে রোপওয়ে চালু আছে কি না, গিয়ে দেখা যাক। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। রোপওয়ে অ্যাসেম্বল পয়েন্টের সামনে আমরা এসে গেছি, এখান থেকে রোপওয়ে চড়বো। এখনও ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে, তবে মেঘ অনেকটা কেটেছে। রোপওয়ে চড়ার আগে এখান থেকে ছাঙ্গু লেকের যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের একবার ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে হেঁটে এই অবধি না এসে ইয়াক চড়েও কিন্তু এই অবধি আসতে পারেন। দেখুন অনেক ট্যুরিস্ট ইয়াক করে এসছে এবং ইয়াকগুলো এখানে দাঁড়িয়ে আছে। পেছনে ছাঙ্গু লেকের অপূর্ব সৌন্দর্য। বৃষ্টিস্নাত দিনে ছাঙ্গু লেকের শোভা আরও যেন কয়েক গুণ বেড়ে গেছে, অপূর্ব লাগছে উপর থেকে। আর এদিকে রোপওয়ে, যেটা আমরা একটু পরে চড়বো। আমরা একটু ওয়েট করছিলাম মেঘ কাটা, কারণ ভিজিবিলিটি কম থাকলে রোপওয়ে থেকে কিছুই দেখতে পাবো না, তাই একটু ওয়েট করছি মেঘটা একটু কাটুক, তারপর রোপওয়ে চড়বো।
আমরা এসে গেছি রোপওয়ের টিকিট কাউন্টারে। 360 টাকা করে পার পারসন এখানে টিকিট লাগবে। আমাদের রোপওয়ের টিকিট নেওয়া হয়ে গেছে, টোটাল 1080 পড়লো। উপরে গিয়ে আমরা 20 মিনিট উপরে থাকতে পারবো, তারপর ফেরত চলে আসতে হবে। এনারা যেটা বললেন, জানি না এনারা কী করে টাইমের হিসেব করবেন উপরে যাওয়ার পর কে কতক্ষণ আছে, তাও যেটা বললেন আমি শেয়ার করলাম। যাই এবার রোপওয়ে থেকে উঠি। টিকিটটা নিলাম আর বৃষ্টির তেজ বাড়লো। চলুন আর কি করা যাবে, রোপওয়েতে উঠতেই হবে। বৃষ্টির কারণে রোপওয়ে চড়ার ভিড় একদমই নেই। আমাদের সামনে মাত্র 2-3 জন আছে, তো আমাদের রোপওয়ে চড়তে একদমই ওয়েট করতে হবে না। আমাদের একদমই ওয়েট করতে হলো না, মিনিট 2-1-এর মধ্যেই আমাদের টার্ন চলে এসেছে। এবার আমরা কেবল কারে উঠবো এবং উপরে যাব। আমরা রোপওয়ে চড়ে বসলাম, জানি না কিছু দেখতে পাবো কিনা। এত বৃষ্টি হচ্ছে বাইরে আর এত মেঘ, কতটা কি দেখা যাবে জানি না, তাও যেটুকু দেখা যাবে দেখানোর চেষ্টা করব। রুশমি খুব এক্সাইটেড রোপওয়ে চড়ার জন্য, অনেকক্ষণ ধরে বলছে কখন রোপওয়ে চড়বো, কখন রোপওয়ে চড়বো। এবার খুশি? পাও কিছুটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না, হালকা হালকা ক্যামেরায় আসছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। এই রোপওয়ে কিন্তু ভারতের উচ্চতম রোপওয়ে। আমরা উপরে যে জায়গাটায় যাচ্ছি তার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,200 ফুট, অর্থাৎ নাথুলার যা উচ্চতা সেম হাইটে। বেশ লাগছে কিন্তু বৃষ্টির মধ্যে রোপওয়ে চড়ছি, একটা অন্যরকম অনুভূতি। রোপওয়ের মধ্যে দিয়ে জল পড়ছে। যে রোপওয়ের মধ্যে জল পড়ছে, আমাদের কলকাতার পাবলিক বাসে জল পড়ে যেমন, তেমন রোপওয়ের মধ্যেও জল পড়ছে। একমাত্র রুশমি খুব এক্সাইটেড রোপওয়ে চড়ছে। এসে থেকে এটাই ওর মোটো ছিল, কখন রোপওয়ে চড়বে। এবার খুশি? ওই দেখ পিছনে ছাঙ্গু লেক দেখেছিস কি সুন্দর লাগছে, দারুণ লাগছে উপর থেকে। রোপওয়ে থেকে নেমে বাইরে বেরোলাম। বাইরে ভিজিবিলিটি 0, চারদিক মেঘে ঢাকা, বৃষ্টি হচ্ছে, দূরের পর্বতগুলো আবছা দৃশ্যমান। এবং এবার আপনাদের যে দিকটা দেখাচ্ছি সামনে, পরিষ্কার দিনে কিন্তু ওই সামনে ওখানে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়, তবে আমাদের সে সৌভাগ্য নেই। বর্ষাকালে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবো আশা করে আসিও নি, তাই কাঞ্চনজঙ্ঘা না দেখার আফসোসও নেই। পরিষ্কার দিনে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও এখন কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান নয়। মেঘলা দিনেই এত সুন্দর লাগছে, পরিষ্কার দিনে জায়গাটা কত সুন্দর লাগবে তা সহজেই অনুমান করা যায়। একটু আগে স্নোফল হয়েছে এবং দেখুন এই সিঁড়িতে কিন্তু বরফ জমে আছে। এই দেখুন, যে স্নোফল হয়েছিল সেই বরফগুলো এখানে জমে আছে। আমরা নাথুলায় স্নোফল পেয়েছিলাম, এখানেও স্নোফল হয়েছে। এখানে এই বৃষ্টিতে আর কোথাও যাওয়ার নেই, তাই বেশিক্ষণ এখানে আমরা ওয়েট করব না, রোপওয়ে ধরে ফেরত চলে যাব। যারা এখানে রোপওয়ে চড়তে আগ্রহী তাদের সুবিধার্থে আমি রোপওয়ে টাইমিংটা বলে দিই। সকাল 10:15 থেকে বিকেল 4টে অবধি এখানে রোপওয়ে চালু থাকে, কিন্তু মাঝখানে দুপুর 1টা থেকে 2টো অবধি লাঞ্চ ব্রেক, সেই সময় রোপওয়ে বন্ধ থাকে। তো আপনারা যারা রোপওয়ে চড়বেন তারা কিন্তু সেই হিসেবে প্ল্যান করে নেবেন। তো চলুন ফেরা যাক, রোপওয়ে করে ফিরি। কিছুটা আকাশ পরিষ্কার হলো, এবার কিন্তু পিছনের পাহাড়গুলো দৃশ্যমান। রুশমি খুব খুশি, রোপওয়ে চড়তে পেরেছে। রুশমির মা রোপওয়ে চড়ে বাচ্চা হয়ে গেছে। তবে কার না রোপওয়ে চড়তে ভালো লাগে। আমরা রোপওয়ে থেকে নেমে এলাম। বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, তাই এখানে আর বেশিক্ষণ থাকবো না, নিচে নেমে যাব। নিচে নেমে যাওয়ার আগে এখান থেকে ছাঙ্গু লেকের ভিউটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই, তারপর আমি নিচে নেমে যাব। দেখতে পাচ্ছেন বৃষ্টি স্নাত দিনে ছাঙ্গু লেকের সৌন্দর্য। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই সামনে পার্কিং স্ট্যান্ডে। তো এবার আমরা নেমে যাব এবং গাড়ি করে বেরিয়ে যাব। এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা ছাঙ্গু লেক দারুণ এনজয় করলাম, অপূর্ব সুন্দর এই লেক। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং যাব আজকের শেষ গন্তব্য মন্দাকিনী ওয়াটারফলস দেখতে। রুশমির ইয়াকে চড়ার শখ হয়েছে, তাই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ইয়াকে বসে আছে। কিরে, শখ মিটেছে? এবার নেমে আয়। বৃষ্টি ভেজা দুপুরে ছাঙ্গু লেকে আমরা দারুণ সময় কাটালাম।
কোনো কিছুই বাদ দিইনি। রোপওয়ে চড়া হয়েছে, লেক দেখা হয়েছে এবং শেষে রুশ্মিরও শখ পূরণ হয়েছে, ইয়াক চড়েছে। আমরা ছাঙ্গু লেক দেখে বেরিয়ে এলাম। বৃষ্টিতে যা তা অবস্থা হয়েছে আমাদের ছাঙ্গু লেকে, পুরো ভিজে গেছি। তবে যেই গাড়িতে উঠলাম আর গাড়ি স্টার্ট দিলাম, বৃষ্টি থেমে গেল আর চড়া রোদ উঠেছে। কি আর করা যাবে, পাহাড়ে রোদ বৃষ্টি মেঘের খেলা চলে। তো ছাঙ্গু লেকে আমরা একটি বৃষ্টি স্নাত দুপুরের সাক্ষী রইলাম। এবার আমরা চলে যাব 15 মাইল বাজারে। সেখানে একটি দোকানে আমরা আসার সময় লাঞ্চ বলে এসেছিলাম, লাঞ্চ অর্ডার দিয়ে এসেছিলাম, তো তারা লাঞ্চ বানিয়ে রাখবে। সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব এবং তারপরে আপনাদের দেখাবো মন্দাকিনী ওয়াটারফলস, যেটা আজকের ভ্রমণের শেষ পয়েন্ট। এখন দুপুর 3টে বাজে, আমরা 15 মাইল বাজারে এসে পৌঁছালাম। এবার এখানে আমরা লাঞ্চ সারবো, লাঞ্চ করে আমরা মন্দাকিনী ফলস দেখতে যাব। আমাদের ভেজ থালি দিয়ে দিয়েছে, এখানে খুব সুন্দর করে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, পেঁয়াজ টমেটোর তরকারি আর আলু ভাজা, আর এখানে পাঁপড়। আমরা খাবার স্টার্ট করে দিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। আয়োজন খুবই সামান্য, কিন্তু তৃপ্তি করে খাচ্ছি। খিদে পেটে যা পাই তাই খেতে ভালো লাগে। কিরে, তোর কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আপাতত আমি ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তোমার? আমারও বেশ ভালো লাগছে। যেটা রুদ্র বললো, আয়োজন খুবই সামান্য কিন্তু টেস্ট আছে, খেয়ে তৃপ্তি পাচ্ছি। এই দিদির দোকানে আমরা লাঞ্চ করলাম। দিদি খুব সুন্দর রান্না করেন। आपका खाना बहुत अच्छा लगा, बहुत अच्छा आपने खाना पकाया। थैंक यू। आपका दुकान का नंबर या कुछ दे दीजिए ताकि। मेरा दुकान का नंबर टॉप 55 शॉप नंबर 55 है और मेरा दुकान का नाम है टॉप 15। ये जब नथुला पास आते हैं आप लोग, ये रास्ता में पड़ता है, लेफ्ट साइड में पड़ता है आप लोग का। आइए, अच्छा है, आप लोग को अच्छा घर का जैसा खाना खिलाएंगे। আমার কিন্তু খাবার খুব ভালো লাগলো। দিদির হাতের রান্না শুধু ভালো নয়, দিদির আন্তরিকতাও খুব ভালো, খুব ভালো লাগলো দিদির বিহেভিয়ার। তো আমরা তৃপ্তি করে খেলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব এবং যাব আমাদের পরবর্তী গন্তব্য এবং আজকের শেষ স্পট মন্দাকিনী ওয়াটারফলসে। তো চলুন যাওয়া যাক। আমরা এসে পৌঁছেছি আজকের আমাদের শেষ গন্তব্য মন্দাকিনী ওয়াটারফলসে। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের ওয়াটারফলস দেখাবো। দেখতে পাচ্ছেন মন্দাকিনী ওয়াটারফলস, অনেক উপর থেকে জলরাশি নিচে নেমে আসছে। আমি কাছে গিয়ে দেখাবো। এবং এখানে কিন্তু জিপ লাইনিংও হচ্ছে। এখানে দেখুন জিপ লাইনিংয়ের ব্যবস্থা আছে। আমরা বর্ষাকালে এসেছি বলে এখানে জলের পরিমাণ বেশ ভালো। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে জলরাশি প্রবল বেগে নেমে আসছে। আমি আবার ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাবো। মন্দাকিনী ওয়াটারফলস দেখে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। খুব ভালো লাগলো ওয়াটারফলসটি। এবার আমরা সোজা আমাদের হোটেলে চলে যাব। আজকের বেড়ানো মোটামুটি আমাদের এখানেই কমপ্লিট হলো। দারুণ কাটলো আমাদের আজকের দিনটা, খুব ভালো এনজয় করলাম। এবার আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই যার সাথে আমরা আজকে সারাদিন ঘুরলাম। তার সাথে, ওনার নাম गर्जमान राय। गर्जमान जी, बहुत अच्छा लगा आपके साथ आज घूम के। तो आप अपना फ़ोन नंबर एक बार दे दीजिए व्यूअर्स के लिए, ताकि वो लोग जब आएंगे तो आपसे कांटेक्ट कर सके। ठीक है, बता दीजिए एक बार नंबर। मेरा नाम गर्जमान राय और मेरा फ़ोन नंबर 6296891006। তো আপনারা ওনার সাথে যদি নাথুলা ছাঙ্গু বাবা মন্দির বা সিকিমের যে কোনো জায়গায় ঘুরতে চান যোগাযোগ করতে পারেন। ওনার স্করপিও গাড়ি আছে, আমরা ওনার স্করপিও গাড়িতে আজকে এই ট্রিপটি সারলাম। এখন বিকেল 5:15 বাজে, আমরা জাস্ট হোটেলে ফিরলাম। দারুণ কাটলো আজকের দিনটা, কখনো রোদ, কখনো বৃষ্টি, মাঝে খানিকটা স্নোফল, সব মিলিয়ে একটা জমজমাটি দিন কাটালাম। খুব এনজয় করেছি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কাল আমরা গ্যাংটকের লোকাল সাইট সিন করব, তো সেই গল্প আসছে পরবর্তী ভিডিওতে। আপনাদের যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের এই ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই। সবাই খুব ভালো থাকবেন।